আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রিয়া টিভি 24 এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছে? জানিয়ে দিব, সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব, উপসাগরীয় এলাকায় 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ হবে জানালো ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। অভিযোগ উঠেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর মাধ্যমে পুরো অঞ্চলকে নতুন করে সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই হামলার পর তেহরানও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে। ফলে পরিস্থিতি দ্রুতই আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। বর্তমানে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্পষ্টভাবে বিজয় বা পরাজয় নির্ধারণ করা সম্ভব নয়। তবে এই যুদ্ধ নিয়ে একটি সাহসী ভবিষ্যৎবাণী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। তিনি দাবি করেছিলেন, সম্ভাব্য সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বড় ধরনের কৌশলগত চাপে পড়তে পারে। চীনা ক্যানাডীয় এই শিক্ষাবিদ 2024 সালে একটি অনলাইন বক্তৃতার সময় 3টি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমত, ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে আসবেন। দ্বিতীয়ত, তার প্রশাসনের সময় ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। এই দুই ভবিষ্যৎবাণী বাস্তবতার সঙ্গে মিলে যাওয়ায় অনেকেই তাকে চীনের নস্ট্রাদামাস বলে উল্লেখ করতে শুরু করেছেন। নস্ট্রাদামাস ছিলেন 16 শতকের একজন বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক, যিনি তার রহস্যময় ভবিষ্যৎবাণীর জন্য ইতিহাসে পরিচিত। সেই তুলনাতেই জিয়াংকে অনেকে নতুন যুগের ভবিষ্যৎ বিশ্লেষক হিসেবে দেখছেন। অধ্যাপক জুয়েকিন জিয়াং মূলত বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। তিনি ইয়েল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং দীর্ঘদিন ধরে চীনের শিক্ষা সংস্কার ও পাঠ্যক্রম উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তার ইউটিউব প্রকল্প প্রেডিক্টিভ হিস্ট্রির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় অনুসারী গোষ্ঠী গড়ে তুলেছেন। তার বক্তৃতাগুলোতে ইতিহাসের পুনরাবৃত্তিমূলক ধারা, ভূ-রাজনৈতিক শক্তির গতিবিধি এবং গেম থিওরির বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যৎ বৈশ্বিক ঘটনা প্রবাহ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। এই পদ্ধতিটি আংশিকভাবে অনুপ্রাণিত হয়েছে লেখক আইজ্যাক অ্যাসিমভের বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী সিরিজের সাইকো হিস্ট্রি ধারণা থেকে, যেখানে দীর্ঘমেয়াদী ঐতিহাসিক প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়ার কথা বলা হয়েছে। 2024 সালের মে মাসে প্রকাশিত একটি বহুল আলোচিত লেকচারে জিয়াং যুক্তি দিয়েছিলেন, ট্রাম্প ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রের উপর ভূরাজনৈতিক চাপ বাড়তে পারে এবং সেই চাপ শেষ পর্যন্ত ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তিনি সতর্ক করেছিলেন, এ ধরনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বিপর্যস্ত হয়ে উঠতে পারে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি সম্ভাব্য মার্কিন আক্রমণকে প্রাচীন গ্রিসের সিসিলিয়ান এক্সপেডিশনের সঙ্গে তুলনা করেন। সেই অভিযানে অ্যাথেন্স বিশাল মার্কিন শক্তি নিয়ে যুদ্ধে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ভয়াবহ পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছিল। জিয়াংয়ের মতে, ইরানের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি ভূখণ্ড, বড় জনসংখ্যা এবং দীর্ঘ সরবরাহ লাইন যুক্তরাষ্ট্রের জন্য যে কোনো দীর্ঘমেয়াদী মার্কিন অভিযানকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। প্রাথমিক মার্কিন সাফল্য থাকলেও তা শেষ পর্যন্ত কৌশলগত ব্যর্থতায় রূপ নিতে পারে। সাম্প্রতিক তিনি একটি মার্কিন টিভি আলোচনা অনুষ্ঠান ব্রেকিং পয়েন্টসে উপস্থিত হয়ে বলেন, বর্তমান সংঘাত মূলত একটি দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধের রূপ নিচ্ছে। তার মতে, ইরান গত 2 দশক ধরে এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে এবং তাদের আঞ্চলিক মিত্রগোষ্ঠী হুথি, হিজবুল্লাহ ও হামাস মার্কিন কৌশল ভালোভাবেই বুঝে ফেলেছে। জিয়াং সতর্ক করে বলেন, এই সংঘাত দীর্ঘদিন ধরে চলতে পারে এবং এর শেষ পরিণতি বিশ্ব রাজনীতিকে বড় ধরনের পরিবর্তনের মুখে দাঁড় করাতে পারে। তার ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত কতটা সত্য প্রমাণিত হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত তার পুরনো সেই লেকচারই তাকে ইন্টারনেটের সবচেয়ে আলোচিত ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের একজন করে তুলেছে।
গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশপাশের ডজনখানেক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে, কারণ ইসরায়েলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। গত বুধবার ৪ মার্চ মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করার অনুরোধ জানিয়েছে। এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে অন্তত ১০০ দিন এবং সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে সহায়তা করবে। এই অনুরোধ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য গোয়েন্দা কর্মী বাড়ানোর প্রথম পরিচিত পদক্ষেপ, এবং এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন জনসম্মুখে প্রাথমিকভাবে যা জানিয়েছিল তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে তিনি সতর্ক করেছিলেন যে এটি তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হতে পারে। সূত্র মিডল ইস্ট। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC। সংস্থাটি জানিয়েছে তারা উপসাগরীয় এলাকায় অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলাকে তারা চলমান সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। IRGC এক বিবৃতিতে দাবি করেছে তারা কমপক্ষে ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের আক্রমণ পরিচালনা করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী এসব হামলায় ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিভিন্ন ধরনের দূরপাল্লার অস্ত্র। তাদের দাবি হামলাগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে এবং নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় এই হামলার প্রধান লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো, বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে IRGC দাবি করেছে। তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখতে এসব ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এসব স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে এই ধরনের হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এই হামলার খবর সামনে আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে এখনও যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এই হামলার দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি কিভাবে এগোয় এবং এর প্রতিক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহল এখন নিবিড়ভাবে নজর রাখছে। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে তবে তারা কেবল সময় নষ্ট করছে। তিনি স্বীকার করেছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প জানান তিনি এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল মেনে নেবেন না। ট্রাম্প বলেন, খামেনির ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে। তিনি বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, খামিনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।